রতন কেমন আছো? রতন, ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। রতন এখন কোন জায়গা আছো? ভাই আমি তো হলে আছি। কোন হলে আছো? আমি ভাই রাসেল হলে আছি। রাসেলে আছো? জি ভাই। ভাই আমাদের তো ইন্টার্নশিপ শুরু আচ্ছা, হয়েছে। তোমাকে আমি এই নভেম্বর মাসে 15 তারিখ থেকে 20 তারিখের দিকে একটা ফোন দিব তোমাকে আমি। আহ, 10 থেকে 15 জি ভাই। তারিখের মধ্যে আমার একটু দরকার আছে। তোমাকে ফোন দিয়ে বলবো না, জি ঠিক ভাই, আছে? অবশ্যই ভাই। আচ্ছা। ভাই আমাদের ইন্টার্নশিপ শুরু হয়েছে ওই যে হালিমা ম্যামের হাজবেন্ডের আন্ডারেই মনে হয়। উনি তো এখন পিপি এখানকার হালিমা ম্যাডামের হাজবেন্ড কুষ্টিয়াতে। কোন কোর্ট, কুষ্টিয়া নাকি ঝিনাইদহ? কুষ্টিয়াতে। ইন্টার্নশিপ তো সবসময় জিনেদাতেই করতো, যেহেতু জরুল স্যার নাই এই জন্য হয়তো কোর্ট শিফট হয়েছে, ঠিক আছে? জরুল স্যার থাকলে পরে তোমাদের অবশ্যই জিনেদাতেই নিয়ে যাইতো। মানে আমাদের মানে দুইটা গ্রুপ, একটা ঝিনাইদহতে যায় আর একটা কুষ্টিয়াতে ও যায়। আচ্ছা আচ্ছা, আমাদের আমাদের সময় বা তার আগে সব সময় একটা গ্রুপ করেই করতো এবং একটা গ্রুপে জিনেদাতেই নিয়ে যাইতো। যাক, ভালো হয়েছে কুষ্টিয়াতে শিফট হয়েছে। কুষ্টিয়াতে আমাদের তো মেহেদি ভাই আছে, ইমন ভাই আছে, বিচারক হিসাবে আরও কয়েকজন আছে। আর ওই যিনি অ্যাডভোকেট উনি বললেন যে জাজ আছে হচ্ছে 440 জনের মতো, তার মধ্যে 120 জনই নাকি আমাদের কুষ্টিয়ার, আমাদের হ্যাঁ ক্যাম্পাসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমাদের এই রতন, এই সৈকত ভাই, ডিপয়, আমরা একটু কথা বলি, হ্যাঁ? আপনারা ডিস্টার্ব ফিল করবেন না, দু একজন আসুক। ওই যে তোমাদের ডিসেম্বর মাসে রতন সিতুন ভাইরা ক্যাম্পাসে প্রোগ্রাম করবে, রিউনিয়ন করবে, ঠিক আছে? সিতুন ভাইকে চিনো? হ্যাঁ ভাই। হ্যাঁ, রিউনিয়ন করবে, যেদিনকে রিউনিয়ন করে ওই দিন সিতুন ভাইকে দেখা করে আসবা, ঠিক আছে? জি ভাই। সিতুন ভাইকে দেখা করে আসবা। আর যে কোনো প্রয়োজন হলে আমারও তো বলবাই। আর আমাদের যে অর্গানাইজেশন আছে, ইসলামিক ইউনিভার্সিটির যে ইয়েটা আছে, ওইগুলো আমরা রান করতেছি। ঢাকাতে কিছুদিন আগে মিটিং করলাম। আর শীতন ভাই তো অনেক ভালো মানুষ, আমাদের মাগুরাতেই বাসা। তার মতো মানুষের সান্নিধ্য পাওয়া মানে অনেক ভালো। চিথুন ভাই এখন কি ঝিনাইদহতে? ঝিনাইদহতে মনে হয়। হ্যাঁ, চিথুন ঝিনাইদাতে ভাই এখন আছে। কোথায়? ঝিনাইদাতে ঝিনাইদহতে, আছে। হ্যাঁ। আমরা দেখলাম তো ভাইয়ের সাথে ছবি দিছে ওই যে যারা ঝিনাইদহতে গেছিল। হ্যাঁ 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 হ্যাঁ। শীতন ভাই ঝিনাইদাতে আছে। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দেই। সৈকত ভাই। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাই। ভাই ওই যে বাসায় প্র্যাকটিস করার লিগা মানে কোন মডেল কোশ্চেনটা বা মডেল টেস্ট বইটা পাবো? ভাই আমি বুঝতে পারি না, আবার একটু বলেন কাইন্ডলি। মানে বাসায় প্র্যাকটিস করার লিগা কোন মডেল টেস্টের বইটা আর কি ভালো হইতো? আপনি তো বলছিলেন যে ও আচ্ছা আচ্ছা। অফলাইন লোকাল হ্যাঁ, এখন একটা। এখন আপনাদের একটা মডেল টেস্ট নেওয়া উচিত, সেটা হচ্ছে আপনারা মিনিলর মডেল টেস্ট নেবেন না। আপনাদের ফার্স্ট প্রিয়োরিটি থাকবে হচ্ছে হকলর মডেল টেস্ট। আর মানে 1 নম্বর সিরিয়াল হচ্ছে আপনার হকলর মডেল টেস্ট, 2 নম্বর সিরিয়াল হচ্ছে মিনিলর মডেল টেস্ট। এই দুইটার আর যে কোনো একটা নেবেন আপনারা, ঠিক আছে? এই দুইটার যে কোনো একটা নেবেন, এর বাইরে অন্য কোনো মডেল টেস্ট নেবেন না, ঠিক আছে? মিনিলর মডেল টেস্টগুলো খুব সহজ, বুঝছেন? খুবই সহজ করে ওদের মডেল টেস্টগুলো তৈরি করা। আর হকলটটা একটু ক্রিটিক্যাল আছে, এই জন্য আমি সাজেস্ট করতেছি যে হকলটটাই নেন। আপনাদের সহজ, বেশি সহজ পড়ার দরকার নাই, এত সহজ পড়ে আপনারা সহজ বা যেভাবে পরীক্ষা তো দিচ্ছেন, তাই না? এর পাশাপাশি আপনারা ওই হকলার মডেল টেস্টটা নেন, এটা অনেক ভালো আছে। আপনাদের মানে আরও যোগ্য করে তুলবে, কারণ এখানে একটু কঠিন ক্রিটিক্যাল প্রশ্ন একটু বেশি দেওয়া আছে।
আর মিনি লতে আপনার গতানুগতিক এবং বেশি ইজি প্রশ্ন দেওয়া। মিনি লর মডেল টেস্ট একটু ভালো। আপনারা যদি হক ল নিতে পারেন তাহলে হক লটটা নেবেন, আর যদি না পারেন তাহলে মিনি লটটা নেবেন, এই দুটা যে কোনো একটা। ঠিক আছে, তাহলে আমরা 62 ধারাতে চলে যাব। সেখানে হচ্ছে গ্রেপ্তার সম্পর্কে পুলিশ অফিসার কর্তৃক রিপোর্ট প্রদান। বিনা পরোয়ানায় কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করলে সে সম্পর্কে পুলিশ অফিসার মেট্রোপলিটন এলাকার বাইরে হলে সিজিএম মানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা জেল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে তার, আর মেট্রোপলিটন এলাকায় হলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে কী করবেন, গ্রেপ্তারের বিস্তারিত জানাবেন। তারপরে দেখেন 63 ধারাতে বলতেছে গ্রেপ্তারকৃত ব্যক্তির মুক্তি, ডিসচার্জ অফ এ পারসন অ্যাপারহেন্ট, ইংরেজি টাইটেলটা পড়বেন। কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে তিনটা কারণ ব্যতীত তাকে মুক্তি দেওয়া যাবে। দেখেন, কোনো ব্যক্তিকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে তিনটা পদ্ধতিতে তাকে কি করা যাবে, মুক্তি প্রদান করা যাবে। একটা হচ্ছে তার নিজ মুচলেকায় জামিনে যদি মুক্তি পায়, আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশে যদি তাকে মুক্তি দেওয়া হয় তাহলে কি করতে পারবে, তাকে মুক্তি দেওয়া যাবে। তারপর দেখেন 64 ধারাতে চলে যাবেন। 64 ধারাতে বলতেছে ম্যাজিস্ট্রেটগণের বা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ। কোনো নির্বাহী বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে কোনো অপরাধ সংঘটিত হলে ম্যাজিস্ট্রেট নিজে তাকে গ্রেপ্তার করতে পারবেন অথবা গ্রেপ্তারের জন্য অন্য কোনো ব্যক্তিকে নির্দেশ প্রদান করতে পারবেন। এটা হচ্ছে 64 ধারাতে। আর 65 ধারাতে বলতেছে ম্যাজিস্ট্রেট কর্তৃক বা তার উপস্থিতিতে গ্রেপ্তার, নির্বাহী বা জুডিশিয়াল কর্তৃক গ্রেপ্তার। এখানে অ্যারেস্ট বাই দ্য প্রেজেন্স অফ ম্যাজিস্ট্রেট। এই 64 আর 65 ধারা, দুইটা ধারার ইংরেজি টাইটেলটা আপনারা একটু সেপারেট করে পড়বেন। এখানে 64তে বলছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠন হওয়া, আর ম্যাজিস্ট্রেট নিজে হলো গ্রেপ্তার করতে পারবেন 65 ধারাতে। এটা হচ্ছে আপনার এভাবে বলা হচ্ছে। এখন আমি চলে যাব মূল যে আমাদের এই 68 ধারা থেকে সমন, ওয়ারেন্ট এবং হুলিয়া কোরক, এই যে বিধানটা আছে এই বিধানটাতে আমি চলে যাব। দেখেন, কোনো ব্যক্তিকে আদালতে হাজির করা যায় কয়ভাবে। কোনো ব্যক্তিকে আদালতে তিনটা পদ্ধতিতে হাজির করা যায়। ধরেন আপনি একটা মামলা থানাতে দায়ের করলেন, সেটা কোন মামলা হবে, থানাতে মামলা দায়ের করলে সেটা হবে জিআর মামলা বা এফআইআর মামলা। এখন আরেকটা মামলা আপনি দায়ের করলেন কোর্টে, সেটা হচ্ছে সিআর মামলা, কমপ্লেন রেজিস্টার্ড। এই জিআর মামলা আর সিআর মামলা, এই দুইটা মামলার মধ্যে এখন যে মামলাগুলো আপনার থানাতে দায়ের করা হয় ওই মামলাগুলো যদি আমলযোগ্য করা হয় তাহলে আমলযোগ্য মামলা ছাড়াও তো আপনি থানাতে দায়ের করতে পারবেন না। অন্যান্য মামলা দায়ের করলে সেই মামলাগুলো পুলিশ কী করবে, কোর্টে পাঠিয়ে দেয়। আর আমলযোগ্য যদি কোনো অপরাধ করে থাকে, মারাত্মক প্রকৃতির অপরাধ, তাহলে সেই মামলাগুলো এফআইআর ভুক্ত করে নেয়। যখন এফআইআর ভুক্ত করে নেবে তখন অটোমেটিক ওয়ারেন্ট ইস্যু হয়ে যায়। মামলা নেওয়ার সাথে সাথেই অটোমেটিক ওয়ারেন্ট ইস্যু হয়ে যায়, তখন আর ম্যাজিস্ট্রেটের আলাদা করে ওয়ারেন্ট দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এখন আর যে মামলাতে আপনি কোর্টে দায়ের করবেন, কোনো মামলা যদি আপনি কোর্টে দায়ের করেন তখন ম্যাজিস্ট্রেট কী কী করতে পারে, তিনটা আদেশ দিতে পারে। তাকে সমন দিতে পারে। ধরেন রতন হচ্ছে একটা মামলা কোর্টে দায়ের করলো, এখন আসামি হচ্ছে ডিপয় আর হলো সৈকত, তাহলে ম্যাজিস্ট্রেট কী করতে পারবে, ম্যাজিস্ট্রেট এই ডিপয় আর সৈকতকে কী করতে পারবে, সমন দিতে পারবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনার ওয়ারেন্ট দিতে পারবে, গ্রেপ্তার করার জন্য নির্দেশ দিতে পারবে সরাসরি পুলিশ। পুলিশকে ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার করার নির্দেশ প্রদান করতে পারবে। 2 নম্বর চলে গেল। 3 নম্বরটা হচ্ছে তদন্তর নির্দেশ দিতে পারবে। কি করতে পারবে, ম্যাজিস্ট্রেট তদন্তের আদেশ দিতে পারবে। তাহলে ম্যাজিস্ট্রেটের নিকট বা কোর্টে যদি আপনি কোনো মামলা দায়ের করেন তাহলে ম্যাজিস্ট্রেট কয়টা আদেশ দিতে পারবে, 3টা আদেশ দিতে পারবে। একটা হচ্ছে সমন দিবে কোর্টে যেন হাজির হওয়ার জন্য, আর 2 নম্বরটা হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা দিবে, গ্রেপ্তারি পরোয়ানা দিতে পারে। আর তারপরে করতে পারে কি, এটা হচ্ছে আপনার ইন প্র্যাকটিস। তারপরে আপনার তদন্তের নির্দেশ দিতে পারবে। কিন্তু এখানে আমাদের পদ্ধতি হচ্ছে যে আপনার গ্রেপ্তার সমন প্রথমে
এই যে মামলার প্রসিডিউর যেটা, এখানে আপনার প্রথমে সমন দিবে আপনার করার জন্য। সমন দেওয়ার পরে যদি কোনো আসামি যদি হাজির না হয়, তখন তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবে। আমি প্রথমে যেটা বললাম ওটা তিনটার যে কোনো একটা ম্যাজিস্ট্রেট শুরুতেই প্রথম দিনে দিতে পারবে, কিন্তু সিকুয়েন্স অনুযায়ী আমাদের যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে, যদি কোনো ব্যক্তিকে সমন দেওয়া হইলো, সমন দেওয়ার পরে এই ডিপয় আর সৈকত যদি কোর্টে হাজির না হয়, তখন ম্যাজিস্ট্রেট কি করতে পারবে, আপনার ওয়ারেন্ট ইস্যু করতে পারবে। এই ওয়ারেন্ট দেওয়ার পরেও যখন আপনার এই ডিপয় আর সৈকতকে গ্রেপ্তার করা যাবে না, তখন ম্যাজিস্ট্রেট কি করবেন, আপনার হুলিয়া জারি করবেন এবং করক করবেন। এই হুলিয়া বলতে কি বোঝায়, প্রকাশ্য কোনো স্থানে আপনার ওই যে টিন আছে না, টিন বাইরে, তারপরে আপনার এই যে কোনো ড্রাম বাইরে বাইরে কোনো ঘোষণা প্রদান করা, এটা হচ্ছে আপনার হুলিয়া। এইটার মাধ্যমে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে পারবেন। এইগুলো করার পরে কোর্টে হাজির হওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় দিবেন, সাধারণত 30 দিন সময় দেবে। 30 দিন সময়ের মধ্যে তাকে হাজির হইতে হবে। যদি 30 দিনের মধ্যে যদি এই হুলিয়া জারি করার পরে যদি হাজির না হয়, তাহলে এই যে ডিপয় আর হলো সৈকত, এদের যে সম্পত্তি আছে, স্থাবর এবং অস্থাবর সম্পত্তি আছে, এই সম্পত্তিগুলো আদালত কি করতে পারবে, ক্রোক করে নিতে পারবে, সিজ করে নিতে পারবে। তাহলে আমরা দেখলাম যে প্রথম পদ্ধতি কি, প্রথমটা হচ্ছে আপনার সমন দিল, সমন দেওয়ার পরে মানে হাজির হওয়ার নোটিশ দিল যে অমুক তারিখে আপনি কোর্টে হাজির থাকবেন, কিন্তু যদি হাজির না থাকেন তাহলে কি করলো, গ্রেপ্তারি পরোয়ানা দিল। এই গ্রেপ্তারি পরোয়ানা দেওয়ার পরে, এই গ্রেপ্তারি পরোয়ানা দেওয়ার পরে তারপরে যে কি হলো, তারপরেও যদি গ্রেপ্তার করা না যায়, তখন হুলিয়া জারি করবেন। হুলিয়া জারি করার পরেও যদি সে উপস্থিত না হয়, তাহলে তাদের যে সম্পত্তি আছে, স্থাবর এবং অস্থাবর সম্পত্তি আছে, ওই স্থাবর এবং অস্থাবর সম্পত্তি কি করতে পারবে, ক্রোক করতে পারবে। এটা হচ্ছে আমাদের এখন আলোচ্য বিষয়। এখন আমরা সমনে চলে যাব। সমনটা হচ্ছে আপনাদের, সমন হচ্ছে দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে কোনো ব্যক্তিকে হাজির করার জন্য সমন, আরেকটা হচ্ছে কোনো দলিল বা অন্যান্য কোনো জিনিস হাজির করার জন্য সমন। দেখেন, সমন জারি করবেন আপনার আদালত। সমন লিখিত এবং 2 কপি হইতে হবে। আদালতের প্রিজাইডিং অফিসার বা সুপ্রিম কোর্ট কর্তৃক নির্ধারিত কোনো অফিসার কর্তৃক স্বাক্ষরিত ও সিল মোহরকৃত হইতে হবে। তারপরে দেখেন সমন জারি করবেন কে। জারিকারক হচ্ছে পুলিশ, আদালতের কোনো কর্মকর্তা বা অফিসার, সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত কোনো ব্যক্তি। এখন সমন আপনার জারি করা হয় কিভাবে? প্রতিটি সমন আপনার যার বিরুদ্ধে জারি করা হয়, উক্ত ব্যক্তি বরাবর ব্যক্তিগতভাবে সমন জারি করতে হবে। এক্ষেত্রে উক্ত ব্যক্তি সমনের ওপর পৃষ্ঠায় কি করবেন, স্বাক্ষর করবেন। যেমন ধরেন এই ডিপয়কে আমরা একটা সমন দিলাম কোর্ট থেকে, দেওয়ার পরে সমনটা ডিপয় যখন রিসিভ করবেন, সমনে একটা সিগনেচার করে দিবেন যে সে রিসিভ করেছে। এটা হচ্ছে ডকুমেন্ট হিসাবে থাকবে, 73 ধারাতে, 73 ধারাতে একটা ডকুমেন্ট হিসাবে কাজ করবে। তারও এটা গেল। তারপর দেখেন এই যে 70 ধারাতে দেখেন পরিবারের সদস্যের উপর সমন জারি, পরিবারের সদস্যের উপর সমন জারি। এই আপনার সমন কিভাবে জারি করতে হয়, এই যে আপনার 69 ধারা, এখানে কিছুটা পরিবর্তন করা হয়েছে এই 2025 সালের সিআরপিসি সংশোধনীর মাধ্যমে। এখন সমন পূর্বের যে সকল পদ্ধতি ছিল সেই সকল পদ্ধতি দেওয়া যাবে। আদালত অতিরিক্ত হিসাবে ইলেকট্রিক পদ্ধতিতে কি করা যাবে, সমন দিতে পারবেন। এটা আপনার ইলেকট্রিক পদ্ধতি কীরকমের হতে পারে, শর্ট এসএমএস হইতে পারে, যেমন মোবাইলের মাধ্যমে এসএমএস, হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসএমএস, হোয়াটসঅ্যাপ আপনার ভয়েস কলের মাধ্যমে, ইনস্ট্যান্ট মেসেজ সার্ভিসের মাধ্যমে, আর হচ্ছে ইলেকট্রিক ইমেইলের মাধ্যমে কি করতে পারবে, সমন জারি করতে পারবেন। এখন ধরেন এই 70 ধারাতে বলতে যে পরিবারের সদস্যের উপর সমন জারি, যার বিরুদ্ধে সমন জারি করা হয় তার উক্ত ব্যক্তিকে পাওয়া না গেলে তার পরিবারের কোনো সাবালক সদস্যের উপর সমন জারি করতে পারবেন। এখন কথা হচ্ছে, পূর্বে এখানে ছিল সাবালক পুরুষ সদস্যের উপর সমন জারি করতে হবে, সাবালক
পুরুষ সদস্যের উপর কি করতে হবে, সমন জারি করতে হয়। কিন্তু এই 2025 সালের এই ফৌজদারি কার্যবিধি সংশোধনীর মাধ্যমে পরিবর্তন করা হয়েছে, এই পুরুষ সদস্য কেটে দেওয়া হয়েছে। এখন সাবালক নারী এবং পুরুষ উভয় সদস্যের উপর কি করা যাবে, সমন জারি করা যাবে। এটা হচ্ছে 70 ধারাতে। কামরুন নাহার আপু, লেট হইলো কেন? সরি ভাইয়া, ওই যে কারেন্টের সমস্যা। আচ্ছা ঠিক আছে, আজকে আমাদের উপস্থিতি খুব কম, তারপরে আমরা কন্টিনিউ করতেছি আমাদের সময় স্বল্পতার কারণে। হ্যাঁ, এবার চলে যাব আমরা 71 ধারাতে। 71 ধারাতে কত বলতেছে- ধারায় ভাইয়া আছেন? জি, কত ধারা পর্যন্ত গেছেন? 71 ধারা, সমন লটকিয়ে জারি করা। যখন 69 ধারা এবং 70 ধারার অধীন সমন জারি করা যায় না বা সম্ভব হয় না, তখন ওই আসামির বা যার বাড়িতে বা যারকে সমন জারি করবেন তার বাসগৃহের কোনো প্রকাশ্য স্থানে লটকিয়ে, টানিয়ে, ঝুলিয়ে সমন জারি করা যায়। যেমন ধরেন এই যে সৈকত ভাইদের বাসার সামনে গেট আছে, গেটে কি করলো, সমনের এক কপি ঝুলাইয়ে দিল, বা কি করলো, আঠায় দিয়ে মেরে দিয়ে আসলো গেটে। ঠিক আছে, এইভাবে কি করা যাবে, সমন জারি করা যাবে। তারপর দেখেন 72 ধারাতে চলে যাবেন, প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারির পদ্ধতি। এখানে কোনো প্রজাতন্ত্রের কর্মচারীর উপর যদি সমন জারি করতে হয়, তাহলে ওই প্রজাতন্ত্রের আপনার কর্মচারী যেই প্রতিষ্ঠানের আপনার কি চাকরি করেন, ওই প্রতিষ্ঠানের হেড বরাবর কি করতে হবে, সমন জারি করতে হবে। তারপরে দেখেন আদালতের এখতিয়ারের বাইরে সমন জারি। 73 ধারাতে আদালতের এখতিয়ারের বাইরে সমন জারি। এখন ধরেন আপনি বসবাস করেন ঢাকাতে, আপনি সমন জারি করবেন কোথায়, গাজীপুরে। তাহলে আদালতের এখতিয়ারের বাইরে সমন জারির ক্ষেত্রে যার বরাবর সমন জারি করতে হয়, উক্ত ব্যক্তি যে ম্যাজিস্ট্রেটের অধীন, ওই ম্যাজিস্ট্রেট বরাবর সমন প্রদান করতে হবে। ওই ম্যাজিস্ট্রেট পরবর্তীতে সেই ব্যক্তি বরাবর সমন জারি করবেন। তাহলে আপনি ঢাকা থেকে গাজীপুরে যদি সমন জারি করতে হয়, তাহলে গাজীপুরের এক ম্যাজিস্ট্রেটের নিকট আপনার সমনটা দিতে হবে। দেন ওই গাজীপুরের ম্যাজিস্ট্রেট কি করবেন, ওই সমনটা জারি করবেন। ঠিক আছে, এইবার 74 ধারাতে চলে যাব। আমি এই যে কিছু সময় আগে আপনাদের বললাম যে যে ব্যক্তি সমন রিসিভ করবেন, সেই ব্যক্তি সমনে একটা সিগনেচার করবেন। ওই সিগনেচারটাই 74 ধারাতে হচ্ছে কি, সাক্ষ্য হিসাবে গ্রহণ করা হইবে। যখন এই সমন জারিকারক কর্মকর্তা বা তাদের আপনার কোর্টে হাজির করা যায় না বা পাওয়া যাচ্ছে না, তখন ওই সমনে যে ব্যক্তি সমনটা রিসিভ করেছিল, সেই ব্যক্তি স্বাক্ষর করেছিল, ওই স্বাক্ষরটা হচ্ছে সাক্ষ্য হিসাবে গ্রহণ করতে হবে বা গ্রহীত হয়ে যাবে। এটা হচ্ছে 74 ধারাতে। আমাদের এই 74 ধারা পর্যন্ত আমরা আজকে পড়াইলাম। আর গুরুত্বপূর্ণ যে সেকশনগুলো আমরা যেভাবে বলেছি ওইভাবে আপনারা রিভিশন দিয়ে দিবেন। আর আপনাদের পরীক্ষার শিডিউল এই ফৌজদারি কার্যবিধির আমি খুব দ্রুতই আজকে রাতের মধ্যেই দিয়ে দিব। আর আপনারা যারা আছেন ওই গ্রুপে আপনারা দেওয়ানি কার্যবিধির ক্লাসটা আপনারা খুব মনোযোগ সহকারে পড়বেন এবং খুব মনোযোগ সহকারে করবেন। এই ফৌজদারিটাও আপনারা এখানে যারা আছেন সবাই খুব মনোযোগ সহকারে ক্লাসটা করবেন। যেহেতু আমি ক্রিমিনাল প্র্যাকটিস করি, সেহেতু আমার ফৌজদারি ক্লাস করার পরে আপনাদের কোনো অবজেকশন বা ফৌজদারি নিয়ে কোনো সমস্যা থাকবে না। ইভেন সিপিসি নিয়েও থাকবে না, কারণ সিপিসিটা আমি অনেক শর্ট করে সুন্দর করে আপনাকে বুঝাই দেবো। ওর মধ্যে থেকে আপনারা 15 থেকে 16টা বা 18টা প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। কারো কোনো প্রশ্ন থাকলে করেন। রাইখা দিব, কারণ আশা করতে কোনো প্রশ্ন নাই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।